হ্যালো ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এখন শুভ সকাল বলা যাবে না। আপনারা কোথায় থেকে কে কে দেখছেন? ওয়ালাইকুম আসসালাম। কোন কোন জেলা থেকে বা কোন কোন ইয়ে থেকে, আপনাদের নাম কি, এগুলো একটু জানতে পারলে আমার ভালো লাগে। ভালো লাগে, ইটস গুড ফিলিংস। আচ্ছা, 43। আপনারা তো দেখতে পাচ্ছেন সবকিছু মোটামুটি ঠিক, তাই না? পঞ্চগড় থেকে উত্তরা। ওয়ালাইকুম আসসালাম, চকবাজার। আচ্ছা, যা হোক, আজকে আমরা ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ে ক্লাস নিব। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কারণে মনে রাখবেন, দেখেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি থেকে কিন্তু প্রতি বিসিএস এর দুইটা কোয়েশ্চেন বলা থাকে, যে দুইটা কোয়েশ্চেন এখান থেকে আসবে, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে এবং আন্তর্জাতিক নিরাপত্তা। অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে তিনটা চারটা কোয়েশ্চেনও চলে আসে আন্তর্জাতিক নিরাপত্তা থেকে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা কোচিং জগতে যারা আছি বা যারা জেনারেলি পড়াশোনা করি, এই বিষয়টা ধারে কাছেই যায় না। ইভেন এখান থেকে যে দুই একটা কোয়েশ্চেন আসে, এগুলো কমনই পায় না। অথচ দেখেন, বৈশ্বিক ইতিহাসে মার্কস এক। বৈশ্বিক ইতিহাসের জন্য আমরা যতগুলো পড়ি, মানে ইটস এ বিয়ন্ড মেজার। যতগুলো পড়ি, পাঁচ সাতটা লেকচার এটাতে আমরা কমপ্লিট করি, তারপর অনেক মেটেরিয়াল পড়ি, মার্কস হচ্ছে এক, এবং সোজা সবাই পাবে। কিন্তু এই কোশ্চেনগুলো, যেমন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে 2 মার্কস আছে, আন্তর্জাতিক নিরাপত্তায় 2 মার্কস আছে, এই বিষয়গুলো একটু যদি কনসেন্ট্রেট করা যায়, 2 মার্ক নিশ্চিত পাবেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করব আন্তর্জাতিক নিরাপত্তা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি সবসময় বোর্ডে কাজ করি। তাহলে প্রথম আমরা যেটা দেখব, খাতা কলম নেওয়ার দরকার নাই, আপনি হচ্ছে, কারণ লিখতে গেলে আপনার মেলা সময় কমে যাবে, এই জন্য আপনি স্ক্রিনশট করবেন। যেগুলো আমি লিখে দিব সুন্দর করে স্ক্রিনশট করবেন। টম অ্যান্ড জেরি, আসসালামু আলাইকুম স্যার, এটা কোন ধরনের নাম? নিজ রিকগনাইজেশন এগিয়ে যেতে হবে। এগুলো ম্যানেজারদেরকে জিজ্ঞাসা করবেন, সিটের ব্যাপার, এগুলো আমরা না। তাহলে আমরা আজকে এখন শুরু করব ইন্টারন্যাশনাল। তাহলে প্রথম আমরা দেখব সিকিউরিটি অ্যাক্টরকে। প্রথম আমরা দেখব সিকিউরিটি অ্যাক্টরকে। সিকিউরিটি অ্যাক্টর, যে কারা কারা পৃথিবীতে সিকিউরিটিটাকে কি করে, নিশ্চিত করে, এবং এখান থেকেই প্রশ্ন আসে। চাই মোটামুটি আমরা মোরলেস দেখব যে চারটা এজেন্সি পৃথিবীতে গোটা সিকিউরিটিটাকে নিয়ন্ত্রণ করে। এই চারটা এজেন্সি, প্রথম হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, দ্বিতীয় হচ্ছে পিস কিপিং মিশন, তৃতীয় হচ্ছে সিকিউরিটি অ্যালায়েন্স, এই যে ন্যাটো, আনজোস থেকে শুরু করে এরা, এবং এরপরে চতুর্থ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, রাশিয়ার মতো রাষ্ট্রগুলো। তাহলে খুব সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। কিপ ইউর কনসেন্ট্রেশন, হার্ড টু কনসেন্ট্রেশন। তাহলে সিকিউরিটি অ্যাক্টর কয়টা? প্রথম কথা হচ্ছে, কাউন্সিল,
2 নাম্বার হচ্ছে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন। 3 নাম্বার হচ্ছে নেটো। 4 নাম্বার হচ্ছে ইউএসএ, চায়না, রাশিয়া টাইপস অফ মেজর পাওয়ার। ঠিক আছে, তাহলে এরাই সমগ্র পৃথিবীতে কি করে, সিকিউরিটিটাকে মেনটেনেন্স করে। হ্যাঁ, অনেকদিন পর আপনাদেরকেও দেখলাম, আমি আসলে ক্লাস নিই অন্য জায়গায়, ইয়েতে এসে প্রাইমারিতে ক্লাস নিচ্ছি, ক্লাসের ইয়ে তো কম। আচ্ছা, যা হোক, আর কনসেন্ট্রেশনটা অন্যদিকে ডাইভার্ট করুন না। তাহলে ইউএনও সিকিউরিটি কাউন্সিল, পিস কিপিং মিশন, ন্যাটো এবং ইউএসএ, এইগুলো থেকে আমি একটা প্রশ্ন আপনি নিশ্চিত কমন পাবেন, আশা করে থাকবেন। প্রতি বিসিএস এ কম, মানে মোর অরলেস এখান থেকে একটা করে কোয়েশ্চেন আসে। তাহলে আমরা পর্যায়ক্রমে শুরু করব। প্রথম ইউএনও সিকিউরিটি কাউন্সিল, যে তারা পৃথিবীর আন্তঃরাষ্ট্রীয় মানে আন্তর্জাতিক নিরাপত্তায় কি ভূমিকাটা পালন করে। স্ক্রিনশট করে নেন। আচ্ছা, রিসেন্ট বিসিএস একটা কোয়েশ্চেন এসেছিল যে নিরাপত্তা পরিষদের 5টি সদস্য কোন কোনটি রাষ্ট্র। এমনি আপনাকে মুখে বলতে বলেনি, 5টা গুচ্ছ তৈরি করে দিয়েছি। কোনোটায় 4টা রেখেছে, একটা রাখেনি, কোনোটায় 3টা রেখেছে, 2টা রাখেনি, এইরকম করে সাজিয়েছে। তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যায়, কিন্তু অনেক টাইম কিল হয়। এই জন্য নিরাপত্তা পরিষদের 5টি, নিরাপত্তা পরিষদের কম্পোজিশনটা কি, 5টি পার্মানেন্ট মেম্বার আর 10টি টেম্পোরারি মেম্বার। এই টেম্পোরারি মেম্বার গুলো 2 বছর মেয়াদ, এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো প্রতি 2 বছর পর পর কি হয়, চেঞ্জ হয়। এই জন্য ইউ শুড হ্যাভ টু কিপ ইউর কনসেন্ট্রেশন টুয়ার্ড দ্য টেম্পোরারি মেম্বার। তাহলে আমরা দেখব পার্মানেন্ট মেম্বার, এগুলোকে বলা হয় P5। তাহলে P5 এর জন্য সহজেই অ্যান্সার করতে পারার একটা উপায় হচ্ছে U3FC। তাহলে মনে রাখবেন যে P5 বা নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের নাম মনে রাখার সবচেয়ে সোজা উপায় হচ্ছে U3FC। U3 তে ইউএসএ, ইউকে, ইউএসএসআর, এফএ, ফ্রেঞ্চ, সিতে চায়না। তাহলে জেনারেলি আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, দে আর দ্য ভিটো পাওয়ার। Veto means I don't obey. I'm not agree with this composition. I'm not agree with this suggestion. আচ্ছা, তাহলে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য বা ভিটো পাওয়ার বা P5, এটা মনে রাখার সোজা উপায় একটা শব্দ দিয়ে মনে রাখবেন, সেটা হচ্ছে U3FC। এখন যে 2 বছর মেয়াদি যে মেম্বারগুলো, তাদের নাম জানতে হবে। এটা কিন্তু প্রতি বছর আপডেট হয় 5 জন করে। তাহলে বললাম সিকিউরিটি কাউন্সিলের কম্পোজিশন কি, এই যে P5 প্লাস 10, টোটাল কত, 50। অর্থাৎ if Security Council want to execute any sort of decision, P5 must have support it, and not only P5 but also পার্মানেন্ট 10, এদেরকেও কি করতে হবে, সাপোর্ট করতে হবে, ন্যূনতম 5, অর্থাৎ ন্যূনতম 10টি রাষ্ট্রের সমর্থন আপনার দরকার। তাহলে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য মনে রাখবো আমরা কি দিয়ে, U3FC। এখন 2020 সালে 5 জন আসলো, 2019 সালে 5 জন আসলো, এসে এখন নিরাপত্তা পরিষদের
অস্থায়ী সদস্য বর্তমান কারেন্ট রানিং করছে 10 জন। এই 10 জন আমরা কি দিয়ে মনে রাখবো? 10 জন আমরা কি দিয়ে মনে রাখবো? তাহলে 2020 এবং 21, এই 20 এবং 21 এর নিরাপত্তা পরিষদের সদস্য কয়জন? 5 জন। এবং 21 আর 22 এর নিরাপত্তা পরিষদের সদস্য কয়জন? 5 জন। তাহলে টোটাল কারেন্ট সাস্টেইন করছে কজন? 10 জন। তাহলে এই 10 জনের নাম আমাকে সবসময় কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে এটা স্ক্রিনশট করেন, আমি এগুলো লিখে দিচ্ছি। তাহলে আমরা মেম্বার লিখব। একটা শব্দ মনে রাখবেন, সেটা কি? নিমকি। তাহলে 20 এবং 21 এর নিরাপত্তা পরিষদের 5টি অস্থায়ী সদস্য নাম মনে রাখার জন্য একটা টার্ম মনে রাখলে হবে, সেটা কি? নিমকি। নরওয়ে, ইন্ডিয়া, মেক্সিকো, কেনিয়া, আয়ারল্যান্ড। তাহলে আপনাকে তো অ্যান্সার করতে হবে, ঠিক না? আপনি এগুলোর নাম 10 দিন ধরে মুখস্থ করলেন, পরে আবার ভুলে গেলেন, পরীক্ষার খাতায় কনফিউশন হয়ে গেল। তো সোজা কথা আপনি মনে রাখবেন, নিরাপত্তা পরিষদের 2020-21 20-21 অস্থায়ী সদস্যের জন্য আপনি একটা লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে কি? নিমকি। এখন তো 21-22 আছে, এইটার জন্য একটা আপনি জানেন যে জনপ্রিয় চ্যানেল আছে NTV আর VA। ভিয়েতনাম, ভিতে কি হচ্ছে? ভিয়েতনাম। টিতে হচ্ছে এনে হচ্ছে নাইজার, তারপর টিতে হচ্ছে তিউনিসিয়া, ভিতে হচ্ছে ভিয়েতনাম, ভিতে হচ্ছে ভিনসেন্ট এন্ড গ্রানাইট, এতে হচ্ছে এস্তোনিয়া। তাহলে আপনি পেয়ে গেলেন সিকিউরিটি কাউন্সিলের কারেন্ট 10টা মেম্বার। কিভাবে? শুধু নিমকি আর এনটিভি ভিএ, এইটা মনে রাখলেই আপনার কারেন্ট 10টা মেম্বারের নাম মনে থাকবে। মেক ইট স্ক্রিনশট। মেক ইট স্ক্রিনশট। তাহলে নরওয়ে, ইন্ডিয়া, মেক্সিকো, কেনিয়া, আয়ারল্যান্ড, নাইজার, তিউনিসিয়া, ভিয়েতনাম, ভিনসেন্ট এন্ড গ্রানাইট, এস্তোনিয়া। তাহলে পৃথিবীতে
সিকিউরিটি, ইন্টারন্যাশনাল সিকিউরিটির সবচেয়ে বড় একটা যেটা, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হচ্ছে 15 জন। ন্যূনতম ডিসিশন এক্সিকিউট করতে 10 জন লাগলেও P5 মানে হচ্ছে U3FC, এই ভিটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলোকে কি করতে হবে, 100% সমর্থন দিতে হবে। আর 10টার মধ্যে 5টিকে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ টোটাল হচ্ছে কি 10টা রাষ্ট্রের ন্যূনতম সমর্থন প্রয়োজন। আচ্ছা, থ্যাংক ইউ। হয়েছে, স্ক্রিনশট করে নেন। নিরাপত্তা পরিষদ পৃথিবীতে যে সিকিউরিটিটা মেনটেন্যান্স করে, এই সিকিউরিটি মেনটেন্যান্স নিয়ে আপনার হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন এসে থাকে। এর মধ্যে গতবারের আগের বার 38-এর দিকে একটা কোয়েশ্চেন এসেছিল যে ইউনাইটিং ফর দ্য পিস রেজুলেশন, শান্তির জন্য ঐক্য, এটা কিভাবে হয়েছিল। এইটা সিকিউরিটি কাউন্সিলের একটা বড় হচ্ছে কি ফ্লপ। সিকিউরিটি কাউন্সিল কোরিয়া যুদ্ধের প্রেক্ষিতে 1950 সালে 1950 সালে কোরিয়া যুদ্ধের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। সেটা সাধারণ পরিষদে সলিউশন করা হয়। এটা আপনি মনে রাখবেন। 1950 সালে ইউনাইটিং ফর দ্য পিস রেজুলেশন, শান্তির জন্য ঐক্য। ঘটনাটা ঘটেছিল মার্কিন জেনারেল ম্যাক আর্থারের গোয়ার্তুমির কারণে। 1950 থেকে 53 আপনি জানেন যে হচ্ছে 1945 সাল থেকে যখন হয়ে গেল, কোরিয়া 48-এ ডিভাইডেড হয়ে গেল, তখন 50 সালে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। এবং কোরিয়া যুদ্ধে রাশিয়া এবং চীন যোগ দিয়ে দিল হচ্ছে উত্তর কোরিয়ার সাথে, আর মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিল সাউথ কোরিয়ার সাথে। ফলে নিরাপত্তা পরিষদে চরম ভেটো ক্র্যাশ শুরু হয়ে গেল। এই ভেটো ক্র্যাশের কারণে নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ পরিষদ এই সমস্যাটা সমাধান করেছিল। এই জন্য এখান থেকে প্রশ্ন আসে। আর আরেকটা কোয়েশ্চেন আসে আপনার, জাপান সর্বোচ্চ 11 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। তাহলে নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট মেম্বারের বাইরে সবচেয়ে বেশি নিরাপত্তা পরিষদে কাজ করেছে হচ্ছে জাপান, 11 বার। অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটির সবচেয়ে বড় হাব যেটা, সেটাই হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে। আচ্ছা, এই যে ফেসবুক ইউজার, ইউএনও সিকিউরিটি কাউন্সিলের পরেরটা কি ছিল? এটা আমি তো সিরিয়াল বাই সিরিয়াল আসবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এরপরে দ্বিতীয় হচ্ছে পিস কিপিং মিশন, সিকিউরিটি কাউন্সিল। আচ্ছা, আমরা তো এখানে জাতিসংঘ করব না, আমরা শুধু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যতটুকু দরকার ততটুকু করব। এখন আমরা এবার দ্বিতীয়, ওই যে ফেসবুক ইউজার, কি নাম বুঝি না, মানে যারা নাই তাদের নাম ফেসবুক ইউজার আসে, সুতরাং নামটা লিখলে একটু সুবিধা হবে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রশ্ন আছে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। আচ্ছা শোনেন, সিকিউরিটি কাউন্সিল থেকে, সিকিউরিটি কাউন্সিল যেহেতু ইন্টারন্যাশনাল সিকিউরিটি মেনটেন্যান্স করে, এখান থেকে অনেকগুলো কি আসে, প্রশ্ন আসে। ঠিক আছে, তার থেকেও বেশি কিন্তু আসে পিস কিপিং মিশন থেকে। কারণ সিকিউরিটি কাউন্সিল যে ডিসিশনটা দেয়, এই ডিসিশনটা এক্সিকিউট করে হচ্ছে কি ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন। আর এখান থেকে প্রিলি রিটার্ন ভাইভাতে এতগুলো কোয়েশ্চেন এসেছে, আর মানে আসার সম্ভাবনা আরো আছে। কি কারণে? 2020 সালের নভেম্বরের দিকে বাংলাদেশ হচ্ছে আবার তার হারানো পথ পুনরুদ্ধার করে নিল, যেটা হচ্ছে শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ সেনা প্রেরণ করেছে কে? বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের জন্য, বাংলাদেশের পিএসসির জন্য এখন এই পরিষদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবের। তাই এই সংক্রান্ত সব তথ্যগুলো আপনাকে কি করে নিতে হবে, লিখে নিতে হবে। তাহলে এইটা কাজ করছে 72 বছর ধরে। আপনার 1948 সালে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এটা শুরু হয়েছিল। কিসের প্রেক্ষিতে?
1948 সালে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, এইটার ভিত্তিতে এই সংস্থাটা আপনার কাজ শুরু করেছে। তাহলে 125টি দেশে কাজ করেছে, 71টি মিশনে অংশ নিয়েছে, 13টি রানী মিশন। এ যাবৎ প্রায় 1 মিলিয়ন মানুষ অংশ নিয়েছে। These all are important. আমি বললাম কোশ্চেনটা করবে যেহেতু বাংলাদেশের পিএসসি, আর বাংলাদেশ যেহেতু এখন সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। 72 বছর ধরে কাজ করছে। 1948 সালে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধে অংশ নিয়েছে, 125টিতে কাজ করেছে, 71টি মিশনে অংশ নিয়েছে, 13টি রানিং মিশন চলছে এবং 1 মিলিয়ন মানুষ এই পর্যন্ত আপনার অংশ নিয়েছে। আচ্ছা, এটা লিখে নেন, স্ক্রিনশট করে নেন। আচ্ছা, আপনি এটা লিখে নেন, সুন্দর করে লিখে নেন। ইশতিয়াক শান্ত, don't keep your concentration otherwise. Few people have their own opinion with their brain, with their ability and capability, so don't be irritated. Okay, আচ্ছা লিখলেন। এখন হতেও পারে এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আচ্ছা, এখন আমরা দেখব যে বাংলাদেশের সাথে বাংলাদেশের স্ক্রিনশট করে নেন। এখন আমি কেন জানি মনে হচ্ছে, বা আমি এর উপরে কথা বলছি, মানে উইথ ডকুমেন্টের এক্সপিরিয়েন্সের উপরে কথা বলছি, আমি যে ইয়েগুলোতে মানে বিসিএস গুলোতে আমি ভাইবা এবং রিটার্ন দিয়েছি, 3টা বিসিএস আমি ভাইবা দিয়েছি, এই রিটার্ন গুলোতে আমি দেখেছি যে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন থেকে অনেক কোশ্চেন এসেছে এবং এই সময় বাংলাদেশ শীর্ষ সেনা প্রেরণকারী দেশ ছিল। তাহলে জেনারেলি একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখন আমরা বাংলাদেশে যাব, কারণ আমি তো বললাম এখন জাতিসংঘের সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ হচ্ছে কি বাংলাদেশ। ইটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর এ নেশন। সুতরাং আমরা এটা নিয়ে গর্ব করবই এবং এটা নিয়ে কোশ্চেন হবে। তাহলে এবার আমরা দেখব বাংলাদেশ। তাহলে বাংলাদেশে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সর্বোচ্চ সেনা প্রেরণকারী। It's a big number. The greatest power of this planet of the earth, United Nations, trust on our capacity and capability. This is the biggest achievement. আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, 10টি চলমান মিশন, 39টি মোট মিশন, 54টি
দেশে কার্যক্রম। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ বর্তমান পৃথিবী থেকে বাংলাদেশ। আর 10টি চলমান মিশন বাংলাদেশের আছে, 39টি মোট মিশন এবং 54টি দেশে কার্যক্রম বাংলাদেশ পরিচালনা করছে। তাহলে প্রথম দুইটা সিকিউরিটি অ্যাক্টর আমরা কভার করলাম। বললাম যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি যে মেইনটেনেন্স করে, এই সিকিউরিটিটাতে 4টা অ্যাক্টর মিলে কাজ করে। প্রথম অ্যাক্টর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, সেটা আমরা কভার করেছি। এটাতে আমরা সবচেয়ে বেশি ফোকাস দেব কারেন্ট মেম্বারগুলোর উপরে। পিস কিপিং মিশন, এই পিস কিপিং মিশনে আমরা পিস কিপিং মিশনের অ্যাক্টিভিটিস এবং বাংলাদেশের অ্যাক্টিভিটিস গুলো দেখলাম। দুইটা জায়গা থেকেই কোয়েশ্চেন আসতে পারে, সুতরাং মেক ইউর স্ক্রিনশট। এরপরে আমরা দেখব শান্তিরক্ষী জোট। শোনেন, এর আগে আপনার আনজুস কাজ করছিল, তারপরে আপনার ওয়ারশ প্যাক্ট কাজ করছিল, তারপরে বাগদাদ প্যাক্ট কাজ করছিল, বাট দে গট হ্যাভ এ ডেড এন্ড। আপনাদেরকে মনে রাখতে হবে, এখন কারেন্ট ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স। নেটো থেকে প্রায় কোয়েশ্চেন আসে যে নর্থ মেসিডোনিয়া আপনার 30তম মেম্বার হিসেবে কি করলো, যোগ দিল। আপনি সব বইগুলোতে দেখবেন ন্যাটোর বর্তমান সদস্য কত, 30 দেওয়া আছে, এই সালে 29 দেওয়া আছে, কোনোটাতে 28 দেওয়া আছে, এখন 30। তাহলে এবার আমরা নেটো সম্পর্কে জানবো, এরপরে আমরা আস্তে আস্তে আগাবো। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। শুধু নেটো জেনে গেলাম, নেটোর কয়টা সদস্য এসে, থিংস আর নট লাইক দ্যাট। ওই সময়কার পৃথিবীতে দিকে আপনাকে বুঝতে হবে। জেনারেলি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, 14 থেকে 18। এরপরে 1929 সালে আমেরিকার শেয়ার বাজার কলাপস করলো, ফলে এই যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ভয়ানক মন্দা গ্রেট ডিপ্রেশন শুরু হলো ইউএসএ। সমগ্র পৃথিবীর ক্যাপিটালিস্ট ইকোনমি ভেঙে পড়ল। এরপরে 1939 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, 1945 সাল পর্যন্ত চলল। These three historical deadliest disaster strike on capitalist economy, the mighty British economy, the gigantic US economy, and all the giant capitalist economy collapsed down, একেবারে ভেঙে পড়ল। কিন্তু সেই তুলনায় সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ফিক্সেশন ছিল, যেহেতু তাদের ব্যক্তি মালিকানা ছিল না, সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা ছিল। সোশ্যালিস্ট ইকোনমির মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রীয় মালিকানা থাকবে সবকিছু। এদের মূল বক্তব্য নিড ইকুয়াল টু ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু কনজাম্পশন। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। ঠিক আছে, আচ্ছা, সংক্ষিপ্ত সম্পাদকীয়। এই সংক্ষিপ্ত সম্পাদকীয়টা হচ্ছে লেখা হয়েছে অনেক আগে, আর এখন বর্তমানে তো বাড়বে। আচ্ছা, যা হোক, তাহলে সোভিয়েত ইউনিয়ন একের পর এক রাষ্ট্রকে আস্তে আস্তে ছলে বলে কৌশলে গ্র্যাব করে নিল। আপনারা জানেন যে 1922 সালে ইউনাইটেড সোশ্যালিস্টিক সোভিয়েত রিপাবলিক বা সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়ে 15টা রাষ্ট্র সোভিয়েতের অন্তর্ভুক্ত হলো। এরপর যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত হলো 7টা, চেকোস্লাভিয়ার অন্তর্ভুক্ত হলো 2টা। এইভাবে দারিদ্রতা এবং অর্থনৈতিক দুর্যোগের সুযোগে একের পর এক রাষ্ট্রকে গ্র্যাব করতে লাগলো সোভিয়েত ইউনিয়ন। ফলে 4 এপ্রিল পশ্চিম ইউরোপে 12টি রাষ্ট্র সিদ্ধান্ত নিল যে উই নিড টু ডু সামথিং, উই গট টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ডিস্টিংক্ট কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি
to halt the mighty Soviet power, approximately 25 countries. So we need to surrender our security process to United States of America, as United States of America is a nuclear power. সোভিয়েত ইউনিয়ন যখন পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলল 1949 সালে, তখন পশ্চিম ইউরোপ টোটাল ডিজাস্টারাস। তারা চিন্তা করলো কোনোভাবেই সোভিয়েতকে আমরা কি করতে পারবো না, ঠেকাইতে পারবো না। এই কারণে তারা 4 এপ্রিল 1949 সালে সিকিউরিটি ট্রিটি, পৃথিবীর এই যাবৎকালে সবচেয়ে বড় সিকিউরিটি অ্যালায়েন্স এবং সবচেয়ে পাওয়ারফুল সিকিউরিটি অ্যালায়েন্স জাতিসংঘের পরে, তারা যে কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলল যে আমাদের সিকিউরিটি আপনাকে নিশ্চিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সুযোগেই ছিল। 4 এপ্রিল 1949 নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটো প্রতিষ্ঠা করল। এই নেটোর মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট যে অ্যাটাক, এইটাকে কি করা, হল্ট করা, প্রতিহত করা। তাহলে এখন নেটো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কি অ্যালায়েন্স। নেটোর মেম্বার হচ্ছে 30টা। তাহলে আমরা সুন্দর করে এই তথ্যগুলো কি করে ফেলবো, করে নিব। পরে 1954 সালে আবার নেটোর কাউন্টার হিসেবে ওয়ারশো তৈরি করেছিল আপনার সোভিয়েত ইউনিয়ন, কিন্তু ওয়ারশো সোভিয়েত 1991 সালে ভেঙে 15টা যে রাষ্ট্র হলো, তারপরে হচ্ছে আপনার ওয়ারশো শেষ। তাহলে এখন নেটো সম্পর্কে যে তথ্যগুলো আসতে পারে আমরা এটা লিখে নেব। চারই এপ্রিল 1949 12টি দেশ মিলে কি শুরু করলো, আপনার নেটো। এখন এইটা কোন ধরনের, এই কোন চুক্তির মাধ্যমে, উত্তর আটলান্টিক চুক্তি। এটা বেলজিয়ামের ব্রাসেলস। মোট সদস্য 30টি। নর্থ ম্যাসিডোনিয়া সর্বশেষ সদস্য, জেনারেলি আপনি বুঝতে পারছেন নর্থ ম্যাসিডোনিয়া। এখন জন স্টলটেনবার্গ, এইটা জেনারেলি ইউরোপের বাইরে মাত্র 2টা রাষ্ট্র আছে, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে ইউএসএ। অনেক বই বলা হয় যে এশিয়ার একটা সদস্য আছে, সেটা হচ্ছে টার্কি। নো, টার্কি বিলংস টু ইউরোপ, as approximate 82% body of Turkey lies in Asia, but its socio-cultural, historic, and every single possible political activities conducted with Europe, এই কারণটাকে ইউরোপীয় কান্ট্রি হিসেবে ধরা হয়। তাহলে ন্যাটোর প্রধান হচ্ছে জন স্টলটেনবার্গ। কিন্তু ন্যাটোর মূল প্রবলেমটা হচ্ছে যে নেটো শুধুমাত্র আনইথিক্যাল অ্যাটাকের জন্য বিখ্যাত। আপনি দেখেন নেটো 1991 সালে আপনার গালফ ওয়ারে ইরাকের উপরে হামলা চালাইল, সাদ্দাম হোসেনকে মুয়াম্মার গাদ্দাফিকে এয়ার স্ট্রাইক করলো। 2014 সালে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম করলো হচ্ছে আফগানিস্তানে।
নেটো আমার দেখা মতে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সার্বিয়া যখন বসনিয়া গণহত্যা চালাচ্ছিল তখন নেটো এয়ার স্ট্রাইক করে এবং মিলোসেভিচকে গ্রেফতার করে এবং বন্দী করে, পরে মিলোসেভিচের ফাঁসি হয়ে যায়। এই নেটো একটা ভালো কাজ করেছিল। তাহলে আমরা এটা কি করে ফেলবো, সুন্দর করে কি লিখে নিব, স্ক্রিনশট করে নেবেন। আমি মনে করি যে আপনি ক্লাসটা করছেন হচ্ছে দুইটা কোয়েশ্চেন, অ্যাটলিস্ট দুইটা কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য, সো কিপ ইউর কনসেন্ট্রেশন টু দ্য ক্লাস, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। তাহলে বললাম যে পৃথিবীতে সিকিউরিটি অ্যাক্টর কয়টা? চারটা। একটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, একটা হচ্ছে পিস কিপিং মিশন, তারপরে একটা হচ্ছে নেটো, আর আরেকটা হচ্ছে মেজর স্টেট, যেমন ইউএসএ, প্রধানত ইউএসএ, চায়না, রাশিয়া। এটা আমি পরে যাব অবশ্যই। এখন সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আর্মামেন্টস। সেটা কোনটা? আর্মামেন্টস, অস্ত্রীকরণ। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে মিলিয়ন ডায়ালগ সবচেয়ে বেশি বিখ্যাত। মিলিয়ন ডায়ালগ বলে থুসিডিয়াস বলেছে মিলিয়ন ডায়ালগে, স্ট্রং ডু হোয়াট হি ক্যান অ্যান্ড উইক সাফার হোয়াট হি মাস্ট, দিস ইজ দ্য রিয়ালিস্টিক জাস্টিস অ্যান্ড অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। যে শক্তিশালী যা খুশি তাই করবে, এইটা শক্তিশালী যা খুশি তাই করবে, দুর্বলকে কি করতে হবে? সহ্য করে নিতে হবে, কারণ সে দুর্বল। এটাকে বলে মিলিয়ন ডায়লগ। তাহলে জেনারেলি যখন আপনার অস্ত্র আসবে তখন হচ্ছে আপনি কি শক্তিশালী হবেন, আপনার সিকিউরিটি বাড়বে। কিন্তু মনে রাখবেন যে আরেকটা রাষ্ট্র কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি অফ ডিফেন্স। অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি অফ ডিফেন্স। আক্রমণই হচ্ছে রক্ষণের সবচেয়ে বড় উপায়। এরপরে বলা হয় টু প্রিপেয়ার ফর ওয়ার ইজ দ্য বেস্ট পলিসি অফ পিস। যুদ্ধের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি রাখাই শান্তির সবচেয়ে বড় উপায়। এটাকে বলা হয় ডেটারেন্স থিওরি। তাহলে আপনি যত অস্ত্র আনবেন, যত অস্ত্র তৈরি করবেন, তাহলে তত আপনার নিরাপত্তা হবে। তাহলে আমরা দেখব পারমাণবিক অস্ত্রগুলো বা সামরিক অস্ত্রগুলো কে প্রথমে নেয়। আচ্ছা, 1945 সালে আপনার অটো হান ম্যানহাটান প্রজেক্টের মাধ্যমে সবার প্রথম আপনার 1945 সালে আণবিক, নট পারমাণবিক, আণবিক বোমাটা আবিষ্কার করে। ওইটাকে ফিউশন করে আপনার হচ্ছে রবার্ট ওপেনহেইমার এটা পারমাণবিক বোমায় রূপান্তরিত করে। তাহলে পৃথিবীতে নিউক্লিয়ার উইপন্স প্রথম নিয়ে আসে হচ্ছে ইউএসএ 1945 সালে। এবং ইউএসএ কি করে? 6 আগস্ট হিরোশিমা, 9 আগস্ট নাগাসাকি। First and last attack of nuclear types of weapons executed in the planet of this earth. হিরোশিমায় 6 আগস্ট ফ্যাটম্যান, আর নাগাসাকিতে 9 আগস্ট লিটল বয়। দুইটা আণবিক বোমা নিক্ষেপ করার পরে মিনিটের মধ্যে 2 লক্ষ মানুষ নিহত হয় এবং 20 লক্ষ মানুষ আহত হয়। এরপরে আপনার ইউএসএসআর 1949 সালে যখন
পারমাণবিক বোমা আবিষ্কার করলো, তখন ইউএস এর এই পারমাণবিক বোমা আবিষ্কারের ফলে কি হলো? নেটো হলো। ইউরোপীয় রাষ্ট্রগুলো বলল যে না, আমরা কখনো কি করতে পারবো না, আমরা কখনো কি করতে পারবো না, এই সিকিউরিটি মেনটেন্যান্স করতে পারবো না। তাহলে রাশিয়া যখন 1949 সালে পারমাণবিক বোমা আবিষ্কার করলো, তখন কি হলো? নেটো প্রতিষ্ঠা হলো। এরপরে ইউকে, এরপরে আসলো হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে পৃথিবীতে 1 2 3 4 5 3 3 6 7 এই 7টা রাষ্ট্র হচ্ছে অস্ত্রীকরণ করেছে। এরা হচ্ছে পারমাণবিক অস্ত্র কি করেছে? তৈরি করেছে। ইউএসএ, ইউএসএসআর, ইউকে, ফ্রেঞ্চ, চায়না, ইন্ডিয়া, নর্থ কোরিয়া। প্রথম 1945 সালে যেটা আপনার ইউএসএ ব্যবহার করে সেটা হচ্ছে আণবিক অস্ত্র, আর ইউএসএ 1949 সালে পারমাণবিক বোমা আবিষ্কার করে, রাশিয়া 1949। এরপরে যেগুলো আছে সব পারমাণবিক বোমা। আর 2006 সালে তৈরি করে হচ্ছে নর্থ কোরিয়া। আর একটা কথা বলি, আপনি ক্লাস করছেন বিসিএস লেভেলে, সুতরাং ইওর থিঙ্কিং লেভেল অ্যাজ সাইমultaneously অ্যাজ বিসিএস। এখানে একটা জিনিস আপনার জেনে রাখা উচিত, সেটা রাষ্ট্রটার নাম হচ্ছে আপনার ইসরায়েল। ইসরায়েলকে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি, অর্থাৎ ইসরায়েলের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে এটা বিশ্বের সব রাষ্ট্রই জানে, কিন্তু ইসরায়েল এটা নিজে কি করে না, স্বীকার করে না। এই কারণে বলা হয় 8টা রাষ্ট্রকে যে তারা পারমাণবিক অস্ত্র আছে। লেখা হলো? তাহলে অস্ত্রীকরণের প্রথম অস্ত্র যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার। 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে পারমাণবিক। তারপরে 3 নাম্বার হচ্ছে, তাহলে আমরা নিউক্লিয়ারটা দেখলাম। এখন পৃথিবীতে সবচেয়ে আলোচিত যেটা, সেটা হচ্ছে কি? কেমিক্যাল এবং বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল উইপন্স কোনটা? লিখেন। এখন কারেন্ট বায়োলজিক্যাল উইপন্স কোনটা? লিখেন। কারেন্ট কোনটা বায়োলজিক্যাল উইপন্স? লিখেন। কারেন্ট বায়োলজিক্যাল উইপন্স। কারেন্ট বায়োলজিক্যাল উইপন্স কোনটা? দ্রুত লিখেন, কথা না বলে বলেন কারেন্ট বায়োলজিক্যাল উইপন্স কোনটা। এই যে শরীফুন নাহার লিখলো হচ্ছে কোভিড-19। থ্যাংক ইউ। এই যে লিখেছে করোনা, আসলে করোনা না, এটার নাম হচ্ছে কোভিড-19। হ্যাঁ, সুন্দর করে বলবেন, কোভিড-19, করোনা না, কোভিড-19। আচ্ছা, এটা স্ক্রিনশট করে নেন। তাহলে আমরা কোথায় গেলাম? আমরা নিউক্লিয়ারটা শেষ করলাম, এখন কোথায় যাব? কেমিক্যাল উইপন্স। কেমিক্যাল উইপন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পিলি রিটার্ন ভাইবা, এই জায়গাগুলো থেকে পিলি রিটার্ন ভাইবা সব জায়গায় কোশ্চেন আছে, দ্রুত লেখেন, সময় নষ্ট করেন না। কোভিড-19, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা আমি স্ক্রিনশট করে নিয়ে ডিলিট করে দিব।
রাসায়নিক অস্ত্র প্রথম হচ্ছে ব্লাড এজেন্ট। এটা রিটেনে অনেকবার এসেছে, আপনি সুন্দর করে লিখুন। আপনি লিখে রাখেন, একসাথে আপনার রিটার্নের প্রিপারেশনও হয়ে যাবে। প্রথম কি লিখলাম? হাইড্রোজেন সায়ানাইড। এরপরে মাস্টার্ড। নার্ভ এজেন্ট হচ্ছে সারিন, টাবুন, ভিএক্স, সোমান। আর চোকিং এজেন্ট হচ্ছে, আমি সব বুঝিয়ে দিব, ক্লোরোপিক্রেন। জেনারেলি এই যে কুর্দিদের উপরে আপনার গ্যাস প্রয়োগ করলো কি? আপনার বাশার আল আসাদ। এর উপরে জন্য বাশার আল আসাদের উপর 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো হামলা চালাইল। সাদ্দাম হোসেন কুর্দিদের উপর গ্যাস চেম্বারে আক্রমণ করেছিল। এই কারণে 1998 সালে অপারেশন ডেজার্ট ফক্স হলো। এরপরে সাদ্দাম হোসেনের কাছে এই যে রাসায়নিক অস্ত্র আছে, এই কারণে আপনার 20 মার্চ 2003 টমি ফ্র্যাঙ্কের নেতৃত্বে অপারেশন ইরাকি ফ্রিডম চালু হলো। তাহলে বর্তমান পৃথিবীতে বর্তমান সময়ে যতগুলো যুদ্ধ, সবই লক্ষ্য করা যাচ্ছে কিসের উপরে ভিত্তি করে? এই রাসায়নিক অস্ত্রের উপর ভিত্তি করে। এই জন্য এটা আপনার সম্পূর্ণ জেনে রাখা উচিত। এখান থেকে কোয়েশ্চেন আসবে। এই যে ব্লাড এজেন্ট, এই ব্লাড এজেন্ট গুলো কি করে? হঠাৎ করে আপনার শরীরের রক্ত চলাচল কি করে দেয়? বন্ধ করে দেয়, আপনি আস্তে আস্তে মারা যান। ব্লিস্টার এজেন্ট কি করে? গায়ে অ্যাসিড নিক্ষেপ করলে শরীরের অবস্থা যে এরকম হয়, এই ঠিক মাস্টার্ডে এরকম হয়। নার্ভ এজেন্ট সারিন, টাবুন, ভিএক্স সোমান। আপনি বেঁচে থাকবেন, আপনার জীবিত থাকবেন, আপনার শারীরিক কার্যক্রম সবগুলো চলবে, কিন্তু কি হবে না? আপনার কোনো সেন্স কাজ করবে না। আর চোকিং এজেন্ট ক্লোরোপিক্রেন, চোখ করে আপনি ফেটে যাবেন, সবকিছু আপনার বন্ধ হয়ে যাবে। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিংস, এটা লিখে নেন। এরপর আমরা বায়োলজিক্যাল উইপন্সে যেই আমরা আপনার চলে যাব হচ্ছে বিভিন্ন রাষ্ট্রগুলো কিভাবে সিকিউরিটি মেইনটেনেন্স করে। মনে রাখবেন, দেখেন এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসে। আপনার গুয়াম থেকে একটা কোয়েশ্চেন আসলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র ঘাঁটি। এরপরে ইকুয়াশু 38 আসলো, ইকুয়াশু জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এরপরের বিসিএস এ দেখেন, এক বিসিএস স্ট্রিং অফ পালস থেকে দুইটা কোয়েশ্চেন আসলো। একটা হচ্ছে হাম্বানটোটা, আর একটা হচ্ছে গাউদার। জিবুতি আর হাম্বানটোটা। সুতরাং এই মিলিটারি স্ট্র্যাটেজি থেকেই কোয়েশ্চেন আসবে সবচেয়ে বেশি। যেমন ধরেন চীনের হচ্ছে স্ট্রিং অফ পালসের এগেনস্টে 2018 ডিসেম্বর এবং 19 মার্কিন যুক্তরাষ্ট্র কি নিল? ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সুতরাং এই বর্তমান যে সিকিউরিটি ব্যবস্থা,
দুইটা সিকিউরিটি ব্যবস্থা, একটা চীন বলয়ের হচ্ছে স্ট্রিং অফ পালস, আর যুক্তরাষ্ট্র বলয়ের আপনার হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এগুলো না জানলে কোনো লাভ নাই, এখান থেকে 2-3টা কোয়েশ্চেন পাবেন না কমন। তাহলে এটা করে নেন। রাসায়নিক অস্ত্র কয় প্রকার? 4 প্রকার। ব্লাড এজেন্ট, ব্লিস্টার এজেন্ট, নার্ভ এজেন্ট, চোকিং এজেন্ট। এগুলো ডেইলি সায়েন্সের কাজে লাগবে। আচ্ছা, আচ্ছা 2 নং ব্লিস্টার এজেন্ট। ব্লিস্টার হচ্ছে মাস্টার্ড, মার্স গ্যাস বলে, সংক্ষেপে মার্স গ্যাস বলে, যে কুর্দিদের উপরে অ্যাটাক করলো কে? বাশার আল আসাদ। আর নার্ভ এজেন্ট, এগুলো সাধারণত গোয়েন্দা এজেন্টরা ব্যবহার করে। আচ্ছা, লেখা হলো? এরপর লিখেন বায়োলজিক্যাল উইপন্স। অনেক কিছু শেষ করতে হবে, অনেক কিছু, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে অনেক। বায়োলজিক্যাল উইপন্স এর প্রথম হচ্ছে কোভিড। বায়োলজিক্যাল উইপন্স এর সবচেয়ে বেশি এবং হচ্ছে কোনটা? কোভিড। কোভিড থেকে এখন বুঝলাম, থ্যাংক ইউ। কোভিড থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে। শোনেন, আমি একটা কথা বলি, আমি যদি এখানে এসে বলি এ এন্ড বি কে আর্টিকেল বলে, আপনারা বুঝবেন খুব খুশি, খুব চমৎকার, অসাধারণ। এ এন্ড বি কে আর্টিকেল বলে, এটা বিসিএস এ আসবে না। বিসিএস এ আসবে ওই রকম কারেকশন লেভেলের কোয়েশ্চেন। সুতরাং যেটা আসবে, যেটা দরকার, যেটা জানতে হবে, সেটা আপনাকে জানতে হবে। কোনটা সোজা, কোনটা কঠিন, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আপনাকে পিলিতে এমন ভাবে পড়তে হবে যেটা রিটার্ন এবং ভাইভায় কভার হয়ে যায়। রিটার্নে যে রিভিশন দিবেন, ভাইভাতে যে একেবারে ঠুটস্থ হয়ে যাবে। আপনি তো আর এই সহজ কঠিন ওই এটা করতে আসেননি, আপনি এসেছেন ক্যাডার হতে। আচ্ছা, ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, আচ্ছা তাহলে আমরা এবার জানবো হচ্ছে জীবাণু। জীবাণু অস্ত্র কি অস্ত্র? জীবাণু অস্ত্র। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, this is the biggest strike of anything, any single conduct. এর আগে প্লেগ ছিল, প্লেগকে সব কিছুকে কি করে ফেলেছে? অতিক্রম করে ফেলেছে। তাহলে প্রায় 20,30,000, আজ পর্যন্ত 20,30,000 মানুষকে আক্রান্ত করেছে কোনটা? কোভিড-19। এখন কোভিড-19 নিয়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে এত তোলপাড় কেন? আমি বর্তমানে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য ভর্তি হয়েছি। আমার এর আগে যে প্রফেশনাল মাস্টার্সের থিসিসটা দিয়েছিল কোভিড-19 নিয়ে, এটা নিয়ে আমি অনেক কাজ করেছি। এখন কোভিড-19 জীবাণু না জীবাণু অস্ত্র? দিস ইজ দ্য গ্রেটেস্ট কোয়েশ্চেন। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি, এটা অবস্থিত আপনার চীনে। এখন এরা কাজ করে বিভিন্ন ভাইরাস নিয়ে। হঠাৎ করে উহানে 2019-এর ডিসেম্বরে কি হলো? কোভিড অ্যাটাক করলো, কোভিড-19 অ্যাটাক করে উহানে ছোটখাটো একটা ম্যাসাকার করলো। এই ম্যাসাকারটা করার পরে খুব আশ্চর্যভাবে লক্ষ্য করা গেল যে কোভিড হচ্ছে উহানের পাশে বেইজিং, সাংহাই, ক্যান্টন, এই জায়গাগুলোতে অ্যাটাক করলো না। তারপরে হচ্ছে পিকিং বলছে, ওই যে হংকং এ কাওলুনে অ্যাটাক করলো না, ম্যাকাও অ্যাটাক করলো না।
ইভেন চীনের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, তাইওয়ান এগুলোতে অ্যাটাক করলো না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া অ্যাটাক করলো না। কোভিড সরাসরি চলে গেল কোথায়? ম্যাসাকার করলো ইটালি, ম্যাসাকার করলো ইংল্যান্ড, ম্যাসাকার করলো ফ্রান্স, ম্যাসাকার করলো জার্মানি, ম্যাসাকার করলো স্পেন, এবং আটলান্টিক অতিক্রম করে দিয়ে ইউএসএ কে একেবারে তছনছ করে দিয়ে এখন ব্রাজিলে তাণ্ডব চালাচ্ছে। তাহলে জেনারেলি কি হয়েছে? চীনের কথা বক্তব্য কি? চীনের বক্তব্য হচ্ছে আমি এটাকে কন্ট্রোল করে নিয়েছি। ওকে, if you got have that kind of distinct quality and capacity to control COVID, why not United States of America? Why not French and Britain? Just think over a little. Cambodia, Laos, Vietnam types of state got have that kind of distinct quality to clarify the COVID, to create mass awareness, protect themselves and remedify from this particular COVID disaster. So why not USA? Why not England? Why not French? Why not Britain? They are much powerful, much aware than Asia Pacific country. এই কারণে কোভিডকে কি বলা হচ্ছে? জীবাণু অস্ত্র বলা হচ্ছে। প্রথমে বলা হলো 11 বার, এখন বলা হচ্ছে 30 বার জিন চেঞ্জ করেছে কোভিড-19। তাহলে জেনারেলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ডিজাস্টার সৃষ্টিকারী হচ্ছে কোনটা? কোভিড। কোভিডের অলরেডি আপনার প্রতিষেধক চলে এসেছে। আপনার রাশিয়ার হচ্ছে স্পুটনিক, তারপরে আপনার ব্রিটেনের হচ্ছে অক্সফোর্ড। এই প্রতিষেধকগুলো মোটামুটি কাজ করছে। তাহলে কোভিড এখন অ্যাকচুয়ালি কোথায় থেকে ছড়িয়েছে বলেন? প্রাণীটার নাম বলেন। কোভিড যে প্রাণীটা থেকে ছড়িয়েছে, কোভিড যে ছড়িয়েছে এটা কোথায় থেকে ছড়িয়েছে? কোন প্রাণী? আমরা যেটাকে বলি বনরুই। আমরা বলি যেটা, সেটা হচ্ছে বনরুই। বনরুই থেকে ছড়িয়েছে। এরপরে অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স, তারপর হচ্ছে সার্স, অ্যানথ্রাক্স, তারপর হচ্ছে সার্স, তারপরে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ইবোলা। এগুলো ছড়ায় হচ্ছে পাখি, এটা ছড়ায় হচ্ছে শূকর, মানুষ, গরু, মানুষ। তাহলে জেনারেলি আমরা এখন দেখলাম যে জীবাণু অস্ত্রগুলোর মধ্যে হচ্ছে কোভিড, এটা মানুষে ছড়াচ্ছে বনরুই, অ্যানথ্রাক্স গরুর মাধ্যমে ছড়াচ্ছে, সার্স মানুষের মাধ্যমে ছড়াচ্ছে, সোয়াইন ফ্লু শূকরের মাধ্যমে ছড়াচ্ছে, বার্ড ফ্লু পাখির মাধ্যমে, ইবোলা মানুষের মাধ্যমে, আর প্লেগ ইঁদুর। এই জীবাণুগুলোকে কিছু কিছু অসাধু মিলিটারি স্ট্র্যাটেজি মানুষের জন্য ক্ষতির জন্য জীবাণু হিসেবে ব্যবহার করছে। এটার স্ক্রিনশট করে নেন, এটার স্ক্রিনশট করে নেন। গুড। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি স্ট্র্যাটেজিতে যাব। আবার আমি একবার রিক্যাপচুলেশন করে নিই। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীতে সিকিউরিটি নিয়ন্ত্রণ করে 4টা এজেন্সি। প্রথম হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, দ্বিতীয় হচ্ছে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন, তৃতীয় হচ্ছে আপনার নেটো, চতুর্থ হচ্ছে কিছু রাষ্ট্র যেমন ইউএসএ এবং চায়না। এরপরে আমরা দেখলাম যে
অস্ত্র হচ্ছে প্রধানত 3 প্রকারের। এই অস্ত্রগুলো সিকিউরিটি নিয়ন্ত্রণ করে। প্রথম হচ্ছে নিউক্লিয়ার উইপন। নিউক্লিয়ার উইপন দেখলাম, তারপরে কেমিক্যাল উইপন্স দেখলাম, তারপর দেখলাম হচ্ছে বায়োলজিক্যাল উইপন্স। তো এই অস্ত্রগুলো যে রাষ্ট্রের কাছে আছে তাদের সিকিউরিটি নিশ্চিত হয়। এবার আমরা দেখব সিকিউরিটি স্ট্র্যাটেজি কিছু রাষ্ট্রের। এখান থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। পৃথিবীর মেজর পাওয়ার গুলো সিকিউরিটি স্ট্র্যাটেজি, বিশেষ করে ইউএস এবং চায়না, এখান থেকে আপনি সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাবেন। না, রোগগুলো সব ইচ্ছা করে বানানো না। রোগগুলো যেহেতু হয়ে যায় যখন, তখন এগুলোকে জীবাণু হিসেবে ব্যবহার করা হয়। যেমন জায়ারে কঙ্গোর উপনদী ইবোলাই এক ধরনের ডার্ট মিশিয়ে দেয়। এই নদীর পানি খেয়ে কঙ্গোর মানুষের ইবোলা রোগ হয়। জীবাণুটা প্রথমে কি হয়, জেনারেলি ন্যাচারালি হয় মানুষের পলিউশনের কারণে। এই জীবাণুটাকে, যেমন আল কায়দা কি করেছিল, অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স জীবাণু চিঠিতে মাখিয়ে ইউএস এর বড় বড় যারা মিলিটারি জিনিয়াস তাদের কাছে পাঠিয়েছিল। আবার দেখা যাচ্ছে কনস্পারেন্সি থিওরি বলে পোল্ট্রি শিল্পকে ধ্বংস করার জন্য বার্ড ফ্লু চীনে ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার কনস্পারেন্সি থিওরি বলে উহান ইনস্টিটিউশন অফ ভাইরোলজিতে এখান থেকে কোভিড নিয়ে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়েছে হচ্ছে চায়না। অল দ্য স্পেশালিস্ট এটা বলছে। তাহলে আমরা সিকিউরিটি স্ট্র্যাটেজি দেখবো চীনের। এখান থেকে গত বিসিএস এর আগের বিসিএস এর 2টা কোয়েশ্চেন এসেছে। প্রথমে দেখবো আমরা চায়না। মনোযোগ দিবেন, অত্যন্ত মনোযোগ দিবেন, কারণ আমি বলছি যে এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং এসেছে। কিপ ইউর কনসেন্ট্রেশন। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এইটা হচ্ছে ন্যাটো বেল্ট। ন্যাটো বেল্ট এইটা হচ্ছে নেটো বেল্ট। এখন জেনারেলি চায়না অ্যাজ এ রাইজিং পাওয়ার, চীনের পক্ষে কখনো এই জোনগুলোতে প্রবেশ করা সম্ভব নয়। তারা এখান থেকে রাশিয়াকে তারা ওয়েস্ট ইউরোপের সিকিউরিটি সিস্টেম থেকে সম্পূর্ণ কি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। ইভেন এখানে বাগদাদ প্যাক্ট, এই বাগদাদ প্যাক্ট নিয়ে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্যের সিকিউরিটিটাকে নিয়ন্ত্রণ করত। ভালো করে লক্ষ্য করবেন, এখানে ইরাকে অবস্থান করছে কে, ইউএসএ। সৌদি আরবিয়াতে অবস্থান করছে ইউএসএ। ইসরায়েলে অবস্থান করছে ইউএসএ। এখানে মিশরে অবস্থান করছে ইউএসএ। তাহলে মধ্যপ্রাচ্যের টোটাল সিকিউরিটি সিস্টেমটা মেজর ইউএসএ নিয়ন্ত্রণে। মিডল একটু রিজিড যখন হয়ে গেছিল, তখন 2011 সালে, 10-এর শেষের দিকে 11 সালে আরব স্প্রিং এর মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত মিডল ইস্টের সিকিউরিটিটা সম্পূর্ণ হচ্ছে কার নিয়ন্ত্রণে, ইউএসএ নিয়ন্ত্রণে। এখন এখানে ইউএস এর একমাত্র রাইভালারি হচ্ছে ইরান। ইউএস এর সিকিউরিটির জন্য সবচেয়ে সাপোর্টিভ ছিল হচ্ছে
টার্কি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা মারাত্মক ভুল করলো, এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান সৃষ্টি করার চেষ্টা করলো ফেতুল্লাহ গুলেনকে দিয়ে, যার ফলে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সঙ্গীদের, মানে নেটোর শক্তিশালী সঙ্গী বললে ভুল হবে, শক্তিশালী এজেন্ট যে তুর্কি, এই তুর্কি সম্পূর্ণ এন্টি ন্যাটো হয়ে গেল। এখন তুর্কি যে যোগ দিল কার সাথে? রাশিয়া। এখানে আরব স্প্রিং এর সম্পূর্ণ চেষ্টা করেও সিরিয়াকে কিছু করতে পারলো না, বাশার আল আসাদ সরকারকে কিছু করতে পারলো না। ইউএস এর সাথে চরম দ্বন্দ্ব হলো, ফলে সিরিয়া, তুর্কি, রাশিয়া, ইরান এবং এই জায়গায় পাকিস্তান, আর পাকিস্তানের সাথে চায়না। তাহলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ইউএস এবং ন্যাটো নিয়ন্ত্রিত সিকিউরিটির বাইরে একটা বিশাল ওয়াল তৈরি করেছে কি? রাশিয়া, তুর্কি, সিরিয়া, ইরান, পাকিস্তান এবং চায়না। এখানে ইন্ডিয়া এন্টি পাকিস্তান, এন্টি তুর্কি, এন্টি চায়না হওয়ার কারণে ইন্ডিয়াও আউট। তাহলে এখন পৃথিবীতে দুইটা বড় সিকিউরিটি বেল্ট, প্রথম বেল্ট হচ্ছে ন্যাটো, দ্বিতীয় বেল্ট হচ্ছে এই রাশিয়া, তুর্কি, সিরিয়া, ইরান, পাকিস্তান এবং চায়না। তো প্রশ্নগুলো অধিকাংশ আসছে চায়না থেকে, কারণ চায়না স্ট্রিং অফ পালস থেকে। এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে এবং নোট ডাউন করে নিতে হবে, খুব ভালো করে বুঝতে হবে এবং নোট ডাউন করে নিতে হবে। এক মিনিট। ম্যানেজার সাহেব, হ্যালো, কেউ আছেন? আচ্ছা, রেডি? তাহলে বললাম যে বর্তমান পৃথিবীতে সিকিউরিটি বেল্ট কয়টা? বর্তমান পৃথিবীতে হচ্ছে সিকিউরিটি বেল্ট হচ্ছে দুইটা, ন্যাটো আর একটা হচ্ছে, আচ্ছা, সিকিউরিটি বেল্ট কয়টা? একটা হচ্ছে ন্যাটো, একটা হচ্ছে চায়না। তাহলে মনে রাখবেন, খুব ভালো করে লক্ষ্য করেন, অস্ট্রেলিয়া ঠিক এই জায়গায় সুমাত্রা, জাভা, বর্নিও, কালিমাটান, পেনাং, বালি, বান্দং, দারুচিনি, তিমুর, ইরিয়ান জায়া, এটা ইন্দোনেশিয়া। এখানে লুজন, পরিজন, একুনো, মুর, মিন্দানাও, সুবিক, সুলাওসি মিলে ফিলিপাইন। এখানে তাইওয়ান, এখানে হোক্কাইডো, হোনশু, কিউশু, শিকাগো, ফুকুশিমা মিলে হচ্ছে জাপান। তাহলে এই বেলটাকে বলা হয় সাউথ চায়না সি। এইটা নিয়ে ইউএস, এই চীনের হচ্ছে সাউথ চায়না সি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই দুইটা নিয়ে বর্তমান সিকিউরিটি ক্লাস এবং এখান থেকে কোয়েশ্চেন গুলো আসছে। তাহলে কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস পয়েন্টে আছে? কি কারণে প্লাস পয়েন্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্র? কি কারণে প্লাস পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্র আছে? সিকিউরিটি কাউন্সিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, ইউনাইটেড নেশন পিস কিপিং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তারপরে হচ্ছে কি আপনার নেটো মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান নীতি হচ্ছে ফরেন পলিসিতে ইউনিপোলার হিসেবে থাকা, আর মাল্টিপোলার হিসেবে এগিয়ে যাচ্ছে কি? চীন। এই কারণে চীনকে দাবিয়ে দাও। তাহলে চীনকেও তো বিকশিত হতে হবে। তাহলে চীন প্রথম কি করলো? 1949 সালে
সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মাও সেতুং চীনের ক্ষমতায় আসলো, এসে প্রথম যেটা শুরু করলো সেটাকে বলা হয় কাউন্টার পলিটিক্স। মাও সেতুং এখানে 9টা দাগ দিল, 1 2 3 4 5 6 7 8 9। এটাকে বলে 9 ড্যাশ লাইন। প্রথম এই অঞ্চলের সিকিউরিটি ক্রাইসিস শুরু হলো 9 ড্যাশ লাইন। এই 9 ড্যাশ লাইনের মাধ্যমে চীন বলল যে সমগ্র দক্ষিণ চীন সাগরের মালিকানা হচ্ছে আমার। কিন্তু ইউনাইটেড নেশনস কনভেনশন লজ অফ দ্য সি অনুযায়ী একটা রাষ্ট্রের সীমান্ত থেকে 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সি, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং 150 নটিক্যাল মাইল কন্টিনেন্টাল সেলফ, অর্থাৎ 350 নটিক্যাল মাইলের বাইরে একটা রাষ্ট্র কখনো সমুদ্র সীমা দাবি করতে পারে না। দিস আর কল ইনোসেন্ট প্যাসেজ। তাহলে ভালো করে লক্ষ্য করেন, এই 9 ড্যাশ লাইন নিয়ে চীন এখানে কি করলো, দাবি করলো যে অঞ্চলটা আমার। চীনের এই ভুলটাকে কাজে লাগালো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ডালাসের নেতৃত্বে ডোমিনো থিওরি দিল। ডোমিনো থিওরি তো 35তম বিশ্বে এসে আসলো। ডোমিনো থিওরিটা কি? সিকিউরিটি স্ট্র্যাটেজি। ডোমিনো থিওরিতে মিস্টার ডালাস বলল, দিস ইজ দ্য জেনারেলি কমিউনিস্ট স্টেট স্ট্র্যাটেজি, they always pushing, seeking a weak spot, and in this way they just fill the power vacuum. So if one state became communist country, their neighbors, all the state have to be communist state. অর্থাৎ একটা রাষ্ট্র যদি কমিউনিস্ট রাষ্ট্র হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ছলে বলে কৌশলে কি কমিউনিস্ট রাষ্ট্র বানিয়ে ফেলবে। এটাকে বলা হয় ডোমিনো থিওরি। ডোমিনো কেন বলা হয়? ছোটবেলায় আপনারা একটার পর একটা 100টা ইট সাজিয়েছেন খাড়া করে, একটাতে টোকা দিলেন, পরে সব ইটগুলো টোকা না দেওয়ার পরে এমনি পড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ডোমিনো। এই খেলাটাকে বলা হয় ডোমিনো। তাহলে ডোমিনো থিওরি দিল এবং বলল যে তোমরা যদি চীনের বিরুদ্ধে একত্রিত না হও, তাহলে দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রগুলোকে দখল করে নিবে কে? চীন। এর ফলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্র 1967 সালে প্রতিষ্ঠা করলো আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এই 10টা রাষ্ট্রের টোটাল নিরাপত্তার দায়িত্ব নিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আসিয়ানকে দাঁড় করালো কি? যুক্তরাষ্ট্র। কার বিরুদ্ধে? চীন। চীনকে পঙ্গু করে দিল, কারণ চীনের যে নেতা ছিল চেয়ারম্যান মাও সেতুং, হি ইজ এ ভেরি উইক এন্ড ফ্রেজাইল পিপল, জাস্ট এ প্রাইমারি স্কুল টিচার. He doesn't have that kind of diplomatic sense and sensibility, diplomatic strategy. উনার অনেক গোয়ার কমি ছিল, যার ফলে উনি রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করলো। এর ফলে চীন পড়ে গেল। এখন সি জিনপিং এসে যে কাজটা শুরু করলো, হি পিং জুকে, চীন এর রাইজিং ইন এ পিসফুল ওয়ে। চীন এসে চিন্তা করলো 2007 সালে আপনার যে ঘটনাটা ঘটলো হাউজিং সেক্টরের লোনকে কেন্দ্র করে, 2008 সালে গ্লোবাল রিসেশন শুরু হলো। আপনারা সবাই মনে রাখবেন এই কথাটা, আপনাদের সময় হয়েছে। এখনো কিন্তু পৃথিবীতে মন্দা চলছে, সম্পূর্ণ কেটে যায়নি। এটা শুরু হলো কবে? 2007 সালে। 2008 সালে যখন বিশ্বমন্দা শুরু হলো, তখন প্রবলেম যেটা দেখা দিল, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের ক্রয় ক্ষমতা যেহেতু পড়ে গেল, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এত দামি পণ্য কেনার মতো অ্যাবিলিটি কারো ছিল না। এই কারণে সবাই চীনের সস্তা পণ্য কিনল। 2008, 9, 10, 11, 12, 13, 14, 15, 16তে যে চীন কি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রকে টপল করে চীন হচ্ছে পৃথিবীর 1 নাম্বার অর্থনীতিতে পরিণত। 1 নাম্বার অর্থনীতিতে পরিণত হলো চীন। সুতরাং স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে বাধাগ্রস্ত করবে, চীনের সাথে যুদ্ধ বাঁধাবে। জন মিয়ারসেমার বলল, আমেরিকার সিকিউরিটি স্পেশালিস্ট, চায়না গট হ্যাভ অল দ্য ডিস্টিংক্ট পটেনশিয়ালিটি টু বি অ্যানাদার ইউএস। আর একটা ইউএসএ হওয়ার মতো সব ক্যাপাবিলিটি কার আছে? চীনের। এই কারণে
চীন জানে যে তার টোটাল রপ্তানির প্রায় 81% এই মালাক্কা প্রণালী দিয়ে হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ঝামেলা বাঁধাবে এবং মালাক্কা প্রণালীকে কি করে দিবে, বন্ধ করে দিবে, চীনের রপ্তানি বন্ধ। এই কারণে চীন প্রথম স্ট্র্যাটেজি যেটা নিল 9 লাইনের পরে, সেটা হচ্ছে আচ্ছা মনোযোগ দেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হাতে নিল চীন। এখান থেকে শুরু করে ইন্ডিয়াকে বাদ দিয়ে বাংলাদেশকেও কানেক্ট করে এই দিক দিয়ে প্রায় 65টা দেশের সাথে সড়ক পথে কানেক্টিভিটি বাড়িয়ে নিল চীন। অর্থাৎ সমুদ্র পথ যদি চীনকে বাধাগ্রস্ত করে, তাহলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে টানা 3 বিসিএসে এখান থেকে কোয়েশ্চেন এসেছে। That you are not ready to read this sort of things. দেশ রাজধানী মুদ্রা পড়াবো খুশি। আচ্ছা যাও পড়তে হবে, যেটা কোয়েশ্চেন আসে পিরি রিটার্ন ভাইবা কভার হয়ে যায়। এরপরে চীন গত বিসিএসে স্ট্রিং অফ পালস থেকে 2টা কোয়েশ্চেন এসেছে, হামবানটোটা এবং জিবুতি। তাহলে চীন পরবর্তী স্ট্র্যাটেজি যেটা নিল সেটা হচ্ছে স্ট্রিং অফ পালস। এইটাতে চীন যে কাজটা করলো, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, চীন এখানে কি করলো, এখানে ইউনানে একটা বিরাট সামরিক ঘাঁটি তৈরি করলো। ইউনানে একটা বিরাট সামরিক ঘাঁটি তৈরি করলো, করে এখানে মিয়ানমারের সিটওয়ে, তারপরে সিটওয়েতে একটা সামরিক ঘাঁটি তৈরি করলো, করে এখান থেকে শ্রীলঙ্কার 99 ঋণের বেড়া জালে ফেলে 99 বছরের ঋণে আবৃত করে 99 বছরের জন্য নিল হামবান টোটা। থ্যাংক ইউ। এরপরে যে কাজটা করলো, এখানে পাকিস্তানের গাওদার থেকে এখানে পূর্ব আফ্রিকা জিবুতি। দেখেন গত বিসিএসে কি আসলো, হামবানটোটা এবং জিবুতি, আগে এসেছে গাওদা। এইভাবে গোটা ভারত মহাসাগরকে কি করে ফেললো, ঘিরে ফেললো। ইভেন ভারতকে উত্তর দিক থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, দক্ষিণ দিক থেকে স্ট্রিং অফ পালস। এরপরে আবার চীন আরেকটা জটিল কাজ করেছে, এই হিমালয়ের মধ্যে দিয়ে, এই হিমালয় কুয়েনলুন কারাকোরামের মাধ্যম মধ্যে দিয়ে পাকিস্তানের সাথে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, পর্বতের মধ্যে দিয়ে গিরিপথ দিয়ে সড়ক তৈরি করেছে কে? চীন। তার মানে ইন্ডিয়াকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, আর এই দিক দিয়ে ঘিরে ফেলেছে সমুদ্র দিক। তাহলে এই গোলাকার বলয়টাকে বলা হচ্ছে স্ট্রিং অফ পালস।
অর্থাৎ স্ট্রিং অফ পালস, মুক্তার মালা দিয়ে একেবারে গোটা ঘিরে ফেলেছে কাকে? ভারতকে এবং গোটা ভারত মহাসাগর। ফলে চিপায় পড়েছে সবচেয়ে বেশি কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সাউথ চায়না সি। Even you can't imagine, approximate 400 crore people live here. Only China contain approximate 115 crore population. ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রায় 30 কোটি মানুষ, জাপানের প্রায় 20 কোটি মানুষ, এখানে ফিলিপিন, এখানে প্রায় 30 কোটি মানুষ আছে আসিয়ানের। সব মিলে এই অঞ্চলে 4 কোটি মানুষ, 400 কোটি মানুষ এই ভারত থেকে এই চীন বেল্টে। তাহলে এই 400 কোটি মানুষের যে বেল্ট, যে মার্কেট, এটাকে ঘিরে ফেলেছে কে? চীন। কি দিয়ে? চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, স্ট্রিং অফ পালস এবং হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তাহলে গোটা পৃথিবীর এখন সবচেয়ে বড় সিকিউরিটি স্ট্র্যাটেজি নিজ এলাকায়, এটা কার হাতে? চীনের হাতে। তাহলে আমি যেটা বললাম যে ন্যাটো দিয়ে যে বলয়টা তৈরি করেছে, ন্যাটো দিয়ে যে বলয়টা তৈরি করেছে কে? ইউএসএ। এইদিকে যে বলয় করেছে ইউএসএ, এর পারের বলয় কার? চীনের। চীনের। ম্যাপ সম্পর্কে ধারণা থাকলে ক্লাসটা সহজ হতো। জেনারেলি আমি একটা কথা বলি, সহজ কঠিন বলে না, ব্যাপার হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডটা বিসিএস স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। আপনি সারা বছর যখন পড়বেন কি নিয়ে, সারা বছর আপনি ধরেন প্রাইমারি স্ট্যান্ডার্ডে পড়ছেন, প্রাইমারি টিচার হওয়ার মতো স্ট্যান্ডার্ডে, বা আপনি দেশ পড়ছেন, রাজধানী পড়ছেন, মুদ্রা পড়ছেন, দু একটা তথ্য লিখছেন, তাহলে তো আপনার বিসিএস এর ধারে কাছেও আপনি আসতে পারবেন না। এই স্টেজে যদি আপনার ম্যাপ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কি হবে? না। আপনাকে অবশ্যই বিসিএস স্ট্যান্ডার্ডে পড়তে হবে। কিন্তু আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা নিয়ে, যে 90% স্টুডেন্টের মেন্টালিটি যে অল্প দুই একটা জিনিস শিখবো, সোজা লাগবে, বাড়িতে যেয়ে মুখস্থ করবো, হয়ে যাবে, পরীক্ষায় আসুক বা না আসুক, পিলিত আসবে না, রিটার্ন আসবে না, ভাইবা আসবে না, এইরকম চিন্তা ভাবনা। কিন্তু যখনই পিলি, রিটার্ন, ভাইবা উপযোগী বিষয়টা টোটালটা শেখানো হয়, তখন তারা, তো ওই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে, দিস ইজ এ ডিফিকাল্ট এন্ড টাফ জার্নি। আপনি তো পিলির জন্য পড়বেন না, পিলি, রিটার্ন, ভাইবা আলাদা কি সিলেবাস? না, পিলিতে আপনি সব বিষয়গুলো জেনে যাবেন, রিটার্ন আস্তে আস্তে আপনার বিষয়গুলো খুব সোজা হয়ে যাবে, ব্রড আকারে জানবেন, ভাইবাতে আপনি সবই জানেন, তাহলে আপনি ক্যাডার হবেন। তাহলে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। হ্যাঁ, ফেসবুক ইউজার, আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। তাহলে কত পিছনে পড়ে আছেন একবার চিন্তা করছেন? কত পিছনে পড়ে আছেন, এগিয়ে যেতে হবে। তাহলে লিখলেন, তাহলে চীনের বললাম 9-9 বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং স্ট্রিং অফ পালস। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সিকিউরিটি স্ট্র্যাটেজি হচ্ছে চীনের, হচ্ছে কয়টা? 3টা। 9-9 বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, স্ট্রিং অফ পালস, এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে চায়না, এটা করি, চতুর্থ নাম্বারটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তাহলে পৃথিবীর অর্ধেক সিকিউরিটি গেম কার হাতে? ইউএস এর হাতে। কি কি দিয়ে? ইউএসএ নিজে, সিকিউরিটি কাউন্সিল, পিস কিপিং মিশন, ন্যাটো। আর চীনের স্ট্র্যাটেজি কি? 9-9 বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, স্ট্রিং অফ পালস এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আর চীনের হাতে কি কি আছে? চীনের সাথে কি কি আছে? ক্লাস কেমন লাগছে? আপনারা তো লিখলেন না, ক্লাস সম্পর্কে একটু ফিডব্যাক দেন। আমার মনে হয় ক্লাস, ব্যাপার হচ্ছে কি, যে বিসিএস স্ট্যান্ডার্ডে আপনাকে ক্লাসগুলো করতে হবে। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন।
আচ্ছা, ক্লাস কেমন লাগছে একটু জানাবেন। কারণ আমি খুবই বলি, আমি কিন্তু আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করার পক্ষপাতী না। আমি আপনাদেরকে শুধু সেটাই শেখাবো। আমি নিজেও পিএইচডি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, এখানে 9 বছর ধরে আছি, ক্লাস নিচ্ছি। আমি নিজে কখনো নিজের স্ট্যান্ডার্ড থেকে নিচে নামবো না, কারণ আমি স্টুডেন্টদেরকে পড়াতে চাই ক্যাডার হওয়ার জন্য। নট, আই ডোন্ট লাইক টু মেক ফ্রেন্ডশিপ উইথ স্টুডেন্ট। থ্যাংক ইউ। এখন যদি আপনি ক্লাস ভালো নিলে, আপনি যদি ভালো কমপ্লিমেন্ট পাই, তাহলে আমি তো ওইভাবেই ক্লাস নিব। আর যদি আপনি শুধু ওই দেশ রাজধানী মুদ্রার দুই একটা তথ্য ভক্ত থাকেন, যেগুলো হয়তো পিলিতে আসবে না, রিটার্নও আসবে না, তাহলে তা আমি কি করবো, আবার ওই দিকেই চলে যাবো। আমিও দুই একটা তথ্য লিখে বলবো এটাই এটাই এটাই, আপনি বুঝতে পারবেন, খুশি। এমনি এই লেকচারটা অনেক কঠিন, কঠিন বলেই তো লাভ। কঠিন বলেই এখান থেকে কেউ পারবে না, আপনি 1 মার্ক পেয়ে দেখা যাচ্ছে পিলিতে টিকবে না, দেখা যাবে যে 2 লক্ষ বাদ চলে যাচ্ছে। তাহলে কঠিন ক্লাস তো পানির মতো করে দেবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। হ্যাঁ, স্ক্রিনশট হয়েছে। এবার ইয়ে করতে হবে। আমি আবার বলি, মাথা এ ঠান্ডা, এটা গোলমেলে, তো ঠিক আছে, গোলমেলে শিখে আমাকে গোলমেলেটাকে সোজা করতে হবে, তাই বলে এটা বাদ দিতে হবে? 4 মার্ক আপনি বাদ দিবেন? আপনি মার্ক ধরে পড়েন না তো, পড়বেন আপনি মার্ক ধরে। আপনি ক্যাডার হওয়ার জন্য পড়ছেন। আপনি কি লাইফে কম পড়েছেন? অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, আপনার আর পড়ার দরকার কি? পড়ার দরকার হচ্ছে চাকরির জন্য। তো চাকরিতে যেটা আসবে পরীক্ষায়, সেটাই আপনাকে জানতে হবে। আর জীবনে কোনোদিন পিলির জন্য পড়বেন না, বিসিএস এর জন্য পড়বেন। পিলিতে পড়লেন, ক্লিয়ার হলো, রিটার্নে আরো ভাস্ট আইডিয়া আসবে। রিটার্ন তো পিলির পরপরই রিটার্ন, রিটার্ন এখান থেকেই আপনি এইগুলো লিখে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন। আমি পাচ্ছি না, আমি তো ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি। কিভাবে হয়েছি? কিভাবে? কিছু পড়ার তো কিছু ক্যাপাসিটি আছে, আপনার স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, তাহলে প্রথম থেকে আবার প্রথম থেকে আবার প্রথম থেকে, মাথা থেকে সব ঝেড়ে ফেলে আবার প্রথম থেকে। তাহলে সিকিউরিটি অ্যাক্টর কয়টা? 4টা। প্রথম অ্যাক্টর কে? সিকিউরিটি কাউন্সিল। এটা কার দখলে? কার দখলে? ইউএসএর। পিস কিপিং মিশন কার দখলে? ইউএসএর। নেটো কার দখলে? ইউএসএর। এবং ইউএসএ একটা সিকিউরিটি এজেন্ট, কার দখলে? ইউএসএর। এরপরে উইপন্স কয় ধরনের? আর্মস 3 ধরনের, নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল। এই 3 ধরনের উইপন্সের মধ্যেই, 3 ধরনের উইপন্সের মধ্যেই নিয়ন্ত্রণ কার? ইউএসএর। তাহলে পৃথিবীর অর্ধেক কার? ইউএসএর। বাকি অর্ধেক ইউএসএ লুটতারাজ করছে। এখন বাকি অর্ধেকের পাওয়ার কে? চায়না। তাহলে চায়নার কি? চায়নার প্রথম হচ্ছে 9-9, পরে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তারপরে স্টিং কম্পাস, তারপরে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আমি বলেছি যে হিমালয়ের মধ্য দিয়ে, হিমালয় আমি দেখিয়ে দিচ্ছি। কই আমার কলম, কই গেল? এই যে হিমালয়, কুয়েনলুন, কারাকোরাম, হিন্দুকুশ, আলতাই, ইয়াবলেনয়, পামির, সিনজিয়াং। এই যে পর্বতগুলোর মধ্য দিয়ে চীন কি করেছে? সরাসরি পাকিস্তানের সাথে সড়ক যোগাযোগ করেছে, করে এইখানে ইরান থেকে এই যে আবাদান, হামাদান, ইস্পাহান, কারমানশাহ, সিরাজ, আব্বাস, তেহরান, তাবরিজ, জানজান, ইরানের এই তেল খনিগুলো থেকে তেল নিচ্ছে কি? চীন। নিয়ে সরাসরি পাকিস্তানের গাওদারে আসছে। চীনের টেরিটরিতে ঢুকতে পারবে না।
গাওদারে যাচ্ছে, গাওদার থেকে পর্বতের মধ্য দিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে, পাকিস্তান চীন যে সীমান্ত এর মধ্যে দিয়ে চীন তেল নিয়ে যাচ্ছে। তাহলে চীন এখন ভারতকেও, ইউএসএ এখন ভারতকেও কাজে লাগাতে পারবে না। কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে। এই মালাক্কা প্রণালীকেও চোখ করতে পারবে না। তাহলে চীন কত দূর আগিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন? আমেনার বাবা এই যে পাইছি, মিজানুর রহমান, আমেনার বাবা পাইছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এখান থেকে আর একটা কোয়েশ্চেন আসবে। 2018 শেষের দিকে 2019-এ, এটা স্ক্রিনশট করে নেন। তাহলে এই যে জিবুতি, স্ক্রিনশট করে এইরকম করে বড় করলে আপনি দেখতে পাবেন গাওদার, হাম্বানটোটা, এটা ইউনান। আচ্ছা, ইউনান, এটা সিট ওয়ে। ঠিক আছে, স্ক্রিনশট করে নিন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো আপনি নিতে পারেন না, নিব কিভাবে? আপনারা যেরকম করেন ক্লাস শুরুতে দুই একজন এসে বলেন। বাংলাদেশটা টোটালটাই হচ্ছে কি নির্ভর, আমি তো আপসেট নিয়ে। আচ্ছা, লিখলেন। এখন আমি এটার কিছু অংশ ডিলিট করে দেব। এখানে স্ক্রিনশট হয়ে গেছে। ডিসেম্বর ইউএসএ প্লাস ইন্ডিয়া, এরা চীনকে, এই চীনের স্ট্রিং অফ পালসকে ঠেকাইতে এরা যে কাজটা করলো সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। অর্থাৎ ভারত এবং যুক্তরাষ্ট্র কাজ করবে কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে, একত্রিত হয়ে এই স্ট্রিং অফ পালস ব্যবস্থাটাকে ভেস্তে দিতে। মোদি দেখলেন না কি বললো নির্বাচনী প্রচারে, নিজের লজ্জা শরম খুইয়ে বলল, আপকি বার ট্রাম্প সরকার, আপকি বার ট্রাম্প সরকার, ট্রাম্পের গুণগান গাইলো। তাহলে ভারত এবং ইউএসএ মিলে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অর্থাৎ ইউএসএ বলছে, ভারত বলছে গোটা ভারত মহাসাগরকে দখল করেছে সামরিকভাবে। কে দখল করেছে? চীন। এই দখলদারিত্বটাকে উচ্ছেদ করে নিজের একক সামরিক শক্তি প্রতিষ্ঠা করবে কে? যুক্তরাষ্ট্র। এই জন্য যুক্তরাষ্ট্র, এটা এই দিক থেকে আসছে, যুক্তরাষ্ট্র বলছে আমাদের স্ট্র্যাটেজিটা এইভাবে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্র, চীন যেমন কাকে, চীন এখানকার সবাইকে পেয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শুধু ভারত ছাড়া আর জাপানের মৌন সম্মতি ছাড়া আর কাউকে পায়নি। তাহলে আচ্ছা, তাহলে জেনারেলি কোনোভাবেই একবিংশ শতাব্দীর পলিটিক্সটা ইউনিপোলার না, যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণে না, এটা মাল্টিপোলার। এটা মাল্টিপোলার পলিটিক্স। এই পলিটিক্সে একদিকে আছে হচ্ছে চীন, আর একদিকে হচ্ছে ইউএসএ। তো যা হোক, এই পর্যন্ত লিখে নেন। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জানতে হবে, সুন্দর করে লিখে নেন। মনে রাখবেন যে পরীক্ষা পড়াশোনা করছেন হচ্ছে আপনি বিসিএস এর জন্য, এর জন্য খুব সতর্ক। আর এতগুলো সার্কুলার, এখন আপনারা ক্যাজুয়াল, কেউ ম্যাপ করেননি। হ্যাঁ, স্ট্র্যাটেজি, থ্যাংক ইউ। আচ্ছা, লিখে নেন।
তাহলে চীনের সাথে কে কে আছে? এই বলয়ে কে কে আছে? তুর্কি, সিরিয়া, ইরান, পাকিস্তান, চায়না, আর এখানে রাশিয়া। তাহলে এই দিক থেকে এরা এক বলয়, আর এই দিক থেকে ন্যাটো এক বলয়। এই ডোনাল্ড ট্রাম্পের পাল্লায় পড়ে ন্যাটো উইক হয়ে গেছে। এখন ন্যাটোকে জো বাইডেন এসে কি করবে? স্ট্রং করবে। লিখে নেন ভাই, স্ক্রিনশট করে নেন। লিখেন না, স্ক্রিনশট করে নেন। আচ্ছা, এটা আমি এখন ডিলিট করে দিব। এখন এই স্ট্র্যাটেজি, সিকিউরিটি স্ট্র্যাটেজির জন্য আপনাকে কিছু তথ্য কি করে নিতে হবে, লিখে নিতে হবে। শান্তি সূচক 2020, এই সূচকে শীর্ষ ছিল আইসল্যান্ড। এই সূচকে শীর্ষ ছিল আইসল্যান্ড এবং সর্বনিম্ন তাহলে জেনারেলি সবচেয়ে আনসিকিউরড কান্ট্রি, বিশ্বের সবচেয়ে আনসিকিউরড কান্ট্রি, সিকিউরিটিতে সবচেয়ে কম যে রাষ্ট্রটা, সেটা হচ্ছে কি? আফগানিস্তান। আর হাইলি সিকিউর, ফুড সিকিউরিটি থেকে শুরু করে সব ধরনের সিকিউরিটিতে হচ্ছে এগিয়ে আছে হচ্ছে কোনটা? আইসল্যান্ড। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 97। বাংলাদেশের অবস্থান হচ্ছে 97। এরপরে 2020 সামরিক শক্তি, সামরিক শক্তিতে শীর্ষে আছে ইউএসএ, 2 আছে চায়না। আর অস্ত্র শক্তি স্ট্র্যাটেজিক উইপন্স, রাশিয়া, 2 আছে ইউএসএ। এগুলো লিখে নিতে হবে, সুন্দর করে লিখে নিতে হবে, স্ক্রিনশট দিয়ে লিখে নিতে হবে। দু 2020-এ অস্ত্র রপ্তানিতে শীর্ষে ইউএসএ, $735 বিলিয়ন। আমদানিতে শীর্ষে সৌদি। বাংলাদেশ তার 72% অস্ত্র চীন থেকে
আমদানি করেছে, এটা লিখে নিতে হবে। এই প্রশ্নগুলো প্রায় এসে থাকে। এগুলো সম্পত্তি। সতেরোই সেপ্টেম্বর 2020 পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি হয়। 17ই সেপ্টেম্বর 2020 পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি হয়। নভেম্বর 2020 উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যায় ইউএস। ইউএস এর অভিযোগ যে রাশিয়া এই চুক্তিটা ভঙ্গ করেছে, সুতরাং আমরা এই চুক্তিতে যাব না। রাশিয়া মোটেও চুক্তিটা ভঙ্গ করেনি। ফেব্রুয়ারি 2020 ইউএস এর তালেবান সমঝোতা চুক্তি। এগুলো আসতে পারে, ডেফিনেটলি এগুলো আসতে পারে। কারণ হচ্ছে কি, এগুলো আসবে কি কারণে আমি বলি। ওই যে দেখলেন না যে 1/20 38 ধরেন আসলো যে P5+1 ইরানের সাথে হয়েছে। তারপরের 20 দেখলেন 2018 শান্তশাই চুক্তি হলো কার সাথে, ওই কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্প। তাহলে আপনারা কি করবেন, ওই P5+1 মুখস্থ করবেন, আবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে শান্তশাই চুক্তি হয়েছিল ওটাই মুখস্থ করবেন। কিন্তু এটা আসবে না, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে প্রফেসররা ক্লাসগুলো নেয় আমাদের, ইনারা বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইজ অল অ্যাবাউট কারেন্ট ইস্যু। ইফ কারেন্ট সিচুয়েশন ওভার, ইটস টার্ন ইনটু পলিটিক্যাল সায়েন্স অর হিস্টোরি। সুতরাং এই তথ্যগুলো ইনশাল্লাহ আসবে। ঠিক আছে না? আমেরিকান নির্বাচন তো এই ক্লাসের টপিক না। আমেরিকান নির্বাচন এই ক্লাসের টপিক না। তো ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে আরেকটু রিক্যাপচুলেট করি। আবার বলি যে পৃথিবীতে সিকিউরিটি অ্যাক্টর 4টা প্রধানত: সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন পিসকিপিং মিশন, ন্যাটো আর ইউএসএ। এই 4টা সিকিউরিটি ইনস্ট্রুমেন্টই হচ্ছে ইউএস এর দখলে। এইটা নিয়ে ইউএসএ পৃথিবীতে ইউনিপোলার হিসেবে টিকে আছে। কিন্তু 2007 সালে যে বিশ্বমন্দা হলো, শেয়ার মার্কেট ধসের ফলে 2008 সালে যে বিশ্বমন্দা শুরু হলো, এখান থেকে চীন অর্থনীতিতে অনেক দূরে এগিয়ে গেল এবং চীন পৃথিবীর শীর্ষ অর্থনীতির রাষ্ট্রে পরিণত হলো। চীনকে ঠেকাইতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক স্ট্র্যাটেজি হাতে নিল। চীন 4টা স্ট্র্যাটেজি হাতে নিল: 9 লাইন, স্টিং অফ পালস, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। আর চীনের দিকে ঝুঁকে গেল রাশিয়া, সিরিয়া, ইরান, তুর্কি, পাকিস্তান। ফলে এরা এক পোল, এই এক পোল, মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হলো।
তো ঠিক আছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইয়ে করেন, অলওয়েজ বি আপডেটেড। আমি আপনাদেরকে এটা ইয়ে করে দিব, মানে হচ্ছে কি, আমি আপনাদের কয়েকদিনের মধ্যে এটা পিডিএফ আকারে দিয়ে দিব আপনাদেরকে। কারণ আমি বুঝি আপনারা সব স্টুডেন্ট সমান না, কারো বেসিক খুবই উইক, কেউ হয়তো ইন্টারন্যাশনালে 5ও পাবে না, কেউ 10ও পাবে না, আবার কেউ কেউ দেখবেন 17-18 পেয়ে যাবে। তাহলে কার অবস্থান কত দুর্বল এটা বড় কথা না, কে নিজের অবস্থানটা পরিবর্তন করতে যাচ্ছে সেই কিন্তু সর্বোচ্চ নাম্বার পাবে। আমি 9 বছর ধরে বিসিএস কনফারেন্সে ক্লাস নিচ্ছি ইন্টারন্যাশনালে। আমি রাস্তা দিয়ে গেলে 5-6 দেখে অনেকে সালাম করে, বলে ক্যাডার হয়। ক্যাডার হয় তাদেরকেই দেখেছি, তারাই বলে ক্যাডার হয় যে যারা হচ্ছে কি চুপচাপ কি প্রাণ ভরে শিখতে চায়। আর যারা দেখি যে খুব বকবক করে, খুব জাজমেন্ট করে, এই করে সেই করে, এদেরকে আমি কখনো পিলি পাস করতে দেখিনি। এই জন্য আপনাকে প্রতিটা মুহূর্তে নতুন করে শিখতে হবে, আপনাকে ভেঙে চুরে গড়তে হবে। ইন্টারন্যাশনাল is a subject of passion. Only passionate people can cover it. আপনাকে ভালো আন্তরিকতা থাকতে হবে, আপনাকে জানতে হবে আপনি যে অবস্থান আছেন। আপনি কি মনে করছেন যে এটার কোনো গুরুত্ব নাই? পিলিতে 20 মার্কস আছে, রিটার্নে 100 মার্কস আছে, আর ভাইবার অর্ধেকের বেশি ইন্টারন্যাশনাল। ভাইভাতে কি অঙ্ক করায়, ইংরেজি করায়, বাংলা গ্রামার বলে না। ভাইভাতে ইন্টারন্যাশনাল থেকে বড় প্রশ্ন আসে। সুতরাং যদি ক্যাডার হতে চান এখন থেকেই এই প্রস্তুতিগুলো নেন, আর এই টেকনিক্যাল ক্লাসগুলোতে আপনাকে অ্যাডভান্স হতে হবে। আমি বুঝছি যে আপনাদের অনেকের অবস্থা দুর্বল। ইনশাল্লাহ দুর্বল হওয়াটা তো দোষের না, বরং দুর্বল রেখে দেওয়াটাই দোষের। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবল হয়ে যাবে। দুর্বলের সাথে থাকলে আপনি দুর্বলই থাকবেন, না সবলের সাথে থাকলে আপনি সবল হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ ইয়েটা দিয়ে দিব। আর ক্লাস কেমন হলো আপনারা একটু জানাবেন, আমি এই ফিডব্যাকের ভিত্তিতে আবার পরের ক্লাসগুলো নিব। আচ্ছা, সামরিক শক্তি ও সামরিক অস্ত্র। অস্ত্র হচ্ছে 3 প্রকার বললাম, এই যে গুড কোয়েশ্চেন। অস্ত্র 3 প্রকার, পারমাণবিক, পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার উইপন, বায়োলজিক্যাল উইপন, কেমিক্যাল উইপন, এটা হচ্ছে অস্ত্রের শক্তি। আর সামরিক শক্তি বলতে বোঝায় যে আপনার সাথে রাশিয়া সামরিক চুক্তি আছে, সুতরাং আপনি বিপদে পড়লে রাশিয়া আপনাকে রেস্কিউ করবে, আণবিক ও কেমিক্যাল অস্ত্র সম্পর্কে বলবেন। আণবিক অস্ত্র সবকিছু ধ্বংস করে দেবে, কিন্তু কেমিক্যাল অস্ত্র কোনো কিছু ধ্বংস করবে না, কিন্তু মানুষকে কি করে ফেলবে, মেরে দেবে। এই বিল্ডিং এ যতজন মানুষ আছে সবাই মরে পড়ে থাকবে, কিন্তু বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না। এটা কেমিক্যাল উইপন্স। আর পারমাণবিক অস্ত্র সব ধ্বংস হয়ে যাবে। বিশ্বমন্দা শোনেন, ওই যে 2007 সালে আমেরিকা একটা স্ট্র্যাটেজি হাতে নিয়েছিল, এভরি আমেরিকান হ্যাভ অ্যাট লিস্ট এ সিঙ্গেল হাউস। এই জন্য হাউজিং সেক্টরে বিশাল একটা লোন দিয়েছিল। তাহলে সবাই চিন্তা করলো আমার একটা বাড়ি হবে 20 তলা, আমি 1 তলায় থাকবো, নিচতলা ভাড়া দিয়ে লোন শোধ করে নিব। সবাই লোন নিয়ে সবাই বাড়ি করলো। ঘটনা যেটা ঘটলো, সবার যেহেতু বাড়ি আছে, ভাড়াটিয়া নাই। আর ভাড়াটিয়া যেহেতু নাই, আপনি কোথায় থেকে ভাড়া তুলে কিস্তি শোধ করবেন? ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল, বাজারে টাকা নাই, কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেল। তার ফলে অর্থনীতি ভেঙে যাওয়ার পরে দ্রব্যমূল্যের দাম বেড়ে দিয়ে 2008 সালে বিশ্বমন্দা শুরু হল। কমিউনিজমটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তি মালিকানা উচ্ছেদ করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় আপনার বন্টন করা, সব জনগণের চাহিদা অনুযায়ী সমানভাবে বন্টন করে দিবে। কেউ বেশি পাবে না, কেউ কম পাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। স্যার, বাংলাদেশ, চীন, আমেরিকা অদৃশ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশ, গুড কোয়েশ্চেন ইমন। বাংলাদেশ দেখছেন না যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনকে কিভাবে, ভারতকে কিভাবে হেয় করছে। পরিকল্পনা মন্ত্রী বলছে আমরা চীনের দিকে ঝুঁকে দেবো, এখন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে আছে। এই জন্য তো ভারত পেঁয়াজ নিয়ে এত রাজনীতি করছে। আপনি বাংলাদেশ থেকে ভারত হয়ে মিয়ানমারে যাবেন, এটা ট্রানজিট। আর ভারত থেকে আপনি মালামাল নিয়ে এসে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসলেন, বাংলাদেশের ট্রাক এই মালামালগুলো নিয়ে আবার ভারতের বর্ডারে নিয়ে গেল, ভারত আবার রিসিভ করে নিল, এটা ট্রান্সশিপমেন্ট। অর্থাৎ ভারতের মাল বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের গাড়ি দিয়ে আবার ভারতেই যাবে, এটা ট্রান্সশিপমেন্ট। আর
ভারতের মাল বাংলাদেশের রাস্তা ব্যবহার করে মিয়ানমারে যাবে, এটাই হচ্ছে ট্রানজিট। হ্যাঁ, ফেসবুক ইউজার, আসিয়ানের নিয়ন্ত্রণ এখন অনেকটা চীনের হাতে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনাদেরকে ভালো লেগেছে আমার, কয়েকজন বিতর্কিত কিছু কথাবার্তা বলে, এটা বলবেই। নিজের মগজ কখনো অন্যের হাতে দিবেন না, তখন সে নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে। আমি সব ক্রিটিক্যাল জিনিসগুলো সহজ উপায়ে শিখিয়ে দিব, মার্কস যেখানে পাবে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ডায়রিয়া হয়েছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া থাকলো। স্যার 9 ড্যাশ লাইনটা আরেকবার বোঝাবেন। আচ্ছা, 9 ড্যাশ লাইনটা হচ্ছে চীন 9টা দাগের মাধ্যমে গোটা দক্ষিণ চীন সাগরের মালিকানা নিজেকে দাবি করে। ক্যাডার হতে চায়, এটাই যুদ্ধ। ইটস এ ওয়ার, ডেফিনেটলি এ ওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো লাগলো, আপনাদের সাথে নিয়মিত হতে পারলে ভালো লাগবে। আমার একটু পরীক্ষা ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছে। আমি প্রফেশনাল মাস্টার শেষ করলাম ইন্টারন্যাশনাল রিলেশনসে। আমাকে নিজেকে অনেক পড়তে হয়, অনেক পড়তে হয়। তো যেগুলো পড়ি আপনাদেরকে সব শেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ও বোনেরা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে থেকে খুব ভালো লাগলো। ধন্যবাদ।